তো অ্যারিথমেটিকে আমরা রেশিও করছিলাম, তাই না? আমরা রেশিও শিখে নিয়েছি, প্রপোর্শনাল শিখে নিয়েছি। এখন কিছু ম্যাথ সলভ করবো এর এর উপরে। এই অঙ্কটা ট্রাই করো একবার। দেখো কি বলছে, টু নাম্বারস এ অ্যান্ড বি আর সাচ দ্যাট দ্য সাম অফ 5% অফ এ, মানে এর 5% না হলো, আর বলছে and 4% of B is two-third of the sum of 6% of A and 8% of B. Find the ratio of A and B. A আর B এর রেশিও জানতে চেয়েছে। আচ্ছা ভাই, 5% মানে কি হয়? 5% মানে এইভাবে লিখবো 5/100, তাই না? 4% মানে কি লিখবো আমরা? 4/100, এরকম করে লিখবো। তো এই প্রত্যেক দিকে আমি দেখতে পাচ্ছি ইকুয়েশনটা যদি সাজাই, প্রত্যেক দিকে আমি এখানে নিচে 100 করে আনছি। তো 100 তো কেটে যাবে, তাই না? আমি যদি এখান থেকে 1/100 কমন নিই, তাহলে তো কেটে যাবে, তাই না? দুদিক থেকেই। তাহলে এইটার ক্যারি করার দরকার নেই। তাহলে আমরা কি লিখবো? ডাইরেক্ট লিখে দেবো যে 5% অফ এ, তার মানে 5A। ওকে, এর 5%, 5/100 লিখতাম, তো 5A লিখে দিলাম। ওকে, প্লাস 4% সাম বলেছে, প্লাস 4% অফ বি, 4% অফ বি, এটাই কি বলছে? ইজ টু থার্ড দ্য সাম অফ, ইজ বলছে টু থার্ড of sum of 6% of A, মানে 6A plus 8B। কেন লিখলাম? কেননা এখানেও নিচে 1/100 আসতো, 1/100 এখান থেকে কমন নিয়ে দুদিক থেকেই কেটে যেত, তো ওইটা ক্যারি করার দরকার নেই। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে? এখানে 3×15 আর এখানে 6×2 12, তাই তো? 12 থেকে 15 মাইনাস করবো, এখান থেকে 3A পড়ে থাকবে, ইকুয়াল টু, এদিকে 3×4 = 12, এখানে 8×2 = 16, এই 12টা এইদিকে চলে আসবে, মাইনাস হয়ে যাবে, তাহলে 4B পড়ে থাকবে। তাহলে A/B কত চলে আসবে? A/B 4:3 আনসার। ওকে, তারপরটা দেখো কি বলছে। বলছে ₹7,200 is distributed among A, B, C and D such that when ₹20, ₹50 আর বলছে 70 and 60 is subtracted from them respectively, the ratio of amount obtained becomes, রেশিও দিয়ে দিয়েছে 4:3:2:1, find the initial amount of C, C এর কাছে কত টাকা ছিল? একদম প্রথমে সি এর কাছে কত টাকা ছিল, এটাই জানতে চাই। হবে এটা? দেখো, যেহেতু এখানে রেশিও দিয়ে দিয়েছে, আমরা ইউনিট ধরে কাজ করব, ঠিক আছে? রেশিওটাকেই আমরা ইউনিট ধরে কাজ করব। তাহলে এখানে টোটাল কত টাকা ছিল আগে? 7200, 7200 টাকা ছিল। এবার কি বলছে? এই টাকাটাই A, B, C, D এর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, such that when ₹20, ₹50, ₹70 আর ₹60 is subtracted from them respectively, তাহলে ভাই এই টাকাটা বলা হচ্ছে যে বিয়োগ করে নেওয়া হয়েছে সবার থেকে। আচ্ছা, এই টাকাটা যদি সবার থেকে বিয়োগ করে নেওয়া হয়, তাহলে টোটালের উপরে কি এফেক্ট পড়বে ভাই? আমি বললাম যে এই টাকাটা বিয়োগ করে দেওয়া হচ্ছে না, কত টাকা? 20, 50, 70, 60, তাহলে টোটালের উপরে কতটা এফেক্ট পড়ছে এখানে? দেখতে পাচ্ছি এখান থেকে 200 টাকা কমে যাচ্ছে, তাই না? তাহলে কত টাকা পড়ে থাকছে এখানে? 7,000 টাকা পড়ে থাকছে। আর এই 7,000 টাকাটাই এবার আমি ডিস্ট্রিবিউট করে দিই 4:3:2:1 রেশিওতে। একদম 1470। তাহলে এই টাকাটাই ডিস্ট্রিবিউট করে দেবো এই রেশিওতে।
তার মানে টোটাল এখানে রেশিওর যদি যোগ করি তাহলে কত হচ্ছে 10 ইউনিট, মানে 10 ইউনিটের ভ্যালুই হচ্ছে 7,000 টাকা। তাহলে কি রেশিওতে ডিভাইড করা হয়েছে? না 4:3:2:1 রেশিওতে সি এর টাকাটা জানতে চেয়েছে। তার মানে এখানে একের ভ্যালু কত হচ্ছে? একের ভ্যালু এখান থেকে 700 পেয়ে গেলাম। ওকে, তার মানে দুইয়ের ভ্যালু কত? 1400, তাই না? এবার বলছে সি এর থেকে কত টাকা মাইনাস করা হয়েছিল? 70 টাকা মাইনাস করা হয়েছিল আগে, তাই না? তার মানে সি এর থেকে 70 টাকা মাইনাস করার পরে ওর কাছে 1400 টাকা পড়ে আছে। তাহলে সি এর কাছে এখন কত টাকা পড়ে আছে? 1470 টাকা পড়ে আছে। এটা ইনিশিয়াল অ্যামাউন্ট। বলো, ডাউট আছে কোথাও? কয়েকটা। এটা কত হয়ে গেল? এটা কত হবে অ্যান্সার? বলো, জলদি জলদি বলো, এটা তো কিছুই নেই। রেশিও কত হবে? হ্যাঁ, 2:3:4। সবার বেরিয়েছে না করে দেবো? ওকে, মানব, হয়েছে? মিস্টার মানব, তুমি তো লেজেন্ড, তুমি তো সব পারো। কয়েকটা। আচ্ছা, আগের অঙ্কটা শুধু অ্যাপ্রোচটা জানতে চাই, অ্যাপ্রোচটা কি লাগিয়েছো, মানে কিভাবে করেছো? মানে 5:7:8 ছিল, এটার 40% বাড়িয়েছো, এরকম করে করেছো কি? আচ্ছা, 10 দিয়ে গুণ করে নিয়েছো তুমি। হুম, একদম একদম, কেননা বলেছিলাম যে রেশিওকে কোনো সংখ্যা দিয়ে গুণ করি কি ভাগ করি, মেন রেশিও কখনো চেঞ্জ হয় না। তো 10 দিয়ে না করে এখানে 100 দিয়ে করে নাও, আরো বেশি সুবিধা হবে। ঠিক আছে? 500, 700 আর 800 ধরো। তারপরে এখানে 40%, তারপরে এখানে 50, 75 এরকম করে বাড়িয়ে দাও, অসুবিধা হবে না। ওকে, নেক্সট। বলো, বলো এটা কি হবে আনসার? থ্রি নাম্বারস বলছে এবিসি আর ইন দ্য রেশিও আছে 12:15:25। If sum of this number is 364, find the ratio of between sum of A and B and difference of C and D. A আর B এর সাম আর ডিফারেন্স জিজ্ঞেস করেছে সি আর বি, কি হবে ভাই? আচ্ছা, অঙ্কটা দেখতে পাচ্ছি আমাকে রেশিও দিয়েই দিয়েছে কোশ্চেনে, তাই না? আর অ্যান্সারেও আমাকে
রেশিওই জিজ্ঞেস করেছে, আর এখানে টোটাল এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে, টোটাল নাম্বার এখানে দিয়ে দিয়েছে। তো টোটাল নাম্বার যখন দিয়ে দিয়েছে, আমাকে কি এখান থেকে এই নাম্বারটা ডিস্ট্রিবিউট করতে হবে সবাইকে? না, ডিস্ট্রিবিউট করার কোনো প্রয়োজন নেই, কেননা অ্যান্সারে আমাকে রেশিওই জিজ্ঞেস করেছে। তাহলে আমি বললাম যে এ প্লাস বি বাই সি মাইনাস বি, এটাই তো আমাকে বের করতে হবে, তাই না? আচ্ছা, এ প্লাস বি মানে কত হচ্ছে? 12 আর 15। সি মাইনাস বি মানে কত হচ্ছে ভাই? সি 25, 15। তাহলে অ্যান্সার কত বেরোবে ভাই? এটা অ্যান্সার, ঠিক আছে। এখান থেকে অরিজিনাল ভ্যালু বের করার কোনো প্রয়োজন নেই। কয়টা? আচ্ছা, এই অঙ্কটা করার আগে একটা কনসেপ্ট বলে নিই, ট্রাই করতে থাকো। আমি নতুন স্লাইড নিয়ে নিতে পারবো। হ্যাঁ, দেখো অঙ্কটা কি বলছে। স্যালারিজ অফ মায়াঙ্ক অ্যান্ড অঙ্কুর বলছে আর ইন দ্য রেশিও 2:3। ইফ দ্য স্যালারি অফ ইচ ইজ ইনক্রিজড বাই রুপিস বলছে 2500, তো নিউ রেশিও, তাহলে নিউ রেশিওটা এখানে হয়ে যাবে 40 আর 57, ঠিক আছে। হোয়াট ইজ অঙ্কুর স্যালারি? অঙ্কুরের স্যালারি কত, ঠিক আছে। তার মানে স্যালারি আগে কত ছিল ভাই? এখানে স্যালারি বলছে মায়াঙ্ক আর অঙ্কুর, এদের স্যালারি কত? 2:3, এই রেশিওতে আছে, ওকে। ইফ দ্য স্যালারি অফ ইচ, প্রত্যেকের ক্ষেত্রে বলছে সেম টাকা ইনক্রিজ করছে ভাই, প্রত্যেকের ক্ষেত্রে সেম টাকা, প্রত্যেকেরই 2500 টাকাই পাচ্ছে, তাহলে এখানে রেশিও হয়ে যাচ্ছে বলছি। হ্যাঁ, হোয়াট ইজ অঙ্কুর স্যালারি? অঙ্কুরের স্যালারি কত এখন? মানে বেড়ে যাওয়ার পরে সেটা বলছো? আগেরটাই তো মনে হয় ইনিশিয়াল। তাহলে এখনকারটা? ও ইনিশিয়াল তো বলেই দেয়নি, তাহলে ইনিশিয়াল কেন বের করবে? 2:3 রেশিওতে আছে, আর এটা 40:57, ওকে। ভাই দুটোর ক্ষেত্রে তো সেম টাকা ইনক্রিজ হয়েছে, তাই না? 2500 2500 করে ইনক্রিজ হয়েছে। তার মানে দুজনের যখন সেম টাকা ইনক্রিজ হবে, রেশিও দুটোকে আমরা ইকুয়াল বানিয়ে নেবো, ঠিক আছে। আর একটা মেথড আছে, সেটা হচ্ছে ক্রস প্রোডাক্ট মেথড, ওইটাতে পরে আসছি। ওইটা হচ্ছে সব জায়গায় লাগবে। আর যখন এখানে দুটো জায়গাতেই ইকুয়াল টাকা বাড়বে, তখন এই মেথডটা কাজে লাগবে, ঠিক আছে। এটা কেন করছি? এই যে গ্যাপটা আছে, এখানেও যে গ্যাপটা আছে, এই গ্যাপ দিয়ে আমি দুটোকে গুণ করে দেবো। কেন? কেন গুণটা করছি দেখো। ধরো আমি বললাম যে এ আর বি, এদের রেশিও বলা আছে যে এক্স আর ওয়াই, ঠিক আছে। এটা হচ্ছে প্রথমের। তারপরে বললো এখান থেকে কিছু টাকা বাড়িয়ে দেওয়া হলো, তাহলে এদের রেশিও A:B চলে এলো, ওকে। তাহলে আমি বললাম যে অ্যাকচুয়ালি রেশিও এরকম দিলে আমরা কি করি, প্রথমে ধরো এখানে দিয়ে দিল 2:3, ঠিক আছে, তারপরে এখানে দিয়ে দিল 5:7, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি রেশিওটা কি করি আমরা, এখান থেকে ধরে নিই এটা 2x আর এটা হচ্ছে 3x, তাই না? এটা হচ্ছে 5y আর এটা হচ্ছে 7y, এরকম আমরা ধরে নিই, তাই না? এই দুটোর ক্ষেত্রে যদি সেম টাকা ইনক্রিজ হয়, তাহলে এখান থেকে আমরা এইটুকু লিখতে পারি যে 2x মাইনাস 5y এটাই ইকুয়াল টু 3x মাইনাস 7y, এটা হবে। এই দুটোর ভ্যালু তো সেম হবে, তাই না? এই দুটোর ভ্যালু সেম হবে। তো এই জন্যই বললাম যে এইখান থেকে যদি সেম থাকে, এখানে এই দুটোই যদি সেম থাকে, তাহলে অ্যাকচুয়ালি আমরা কি করি, এখান থেকে এক্স মাইনাস এ করবো, এখান থেকে এটাই ইকুয়াল টু ওয়াই মাইনাস বি হবে, হবে। আচ্ছা, এখান থেকে আমি যদি ওয়াইটাকে এদিকে নিয়ে চলে আসি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এ মাইনাস বি নিয়ে চলে আসি, তাহলে এই দুটো ইকুয়াল হচ্ছে কি হচ্ছে না? তার মানে এই দুটোও ইকুয়াল হচ্ছে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে এই দুটো রেশিওর গ্যাপ,
আর এই দুটো রেশিওর গ্যাপ এইটাও আমার ইকুয়াল হওয়া দরকার। ঠিক আছে, তো এই গ্যাপটাকেই আমরা ইকুয়াল করব। তো আমরা আমরা দেখলাম যেখান থেকে 2 আর 3-এর মধ্যে এখানে গ্যাপ কত হচ্ছে, এখানে 1 গ্যাপ হচ্ছে, তাই না? আর এইখান থেকে এই দুটোর মধ্যে গ্যাপ কত হচ্ছে, 17 গ্যাপ হচ্ছে। ভাই এই গ্যাপটা তো সেম হওয়া দরকার ছিল, তবেই তো রেশিও দুটো ইকুয়াল হবে, তাই না? তো ইকুয়াল বানানোর জন্য আমি বললাম যে এইটাকেও 17 দিয়ে গুণ করে নিই আমরা। ঠিক আছে, এইটাকেও 17 দিয়ে গুণ করে নিই, তার মানে এটার গ্যাপও 17 হয়ে গেল। 1কে 17 দিয়ে গুণ করলে 17 হবে, আর এটার গ্যাপও 17 হয়ে থাকলো। তো বললাম 17 দিয়ে গুণ করলে 17 × 2 = 34, 3 × 17 = 51, আর এখানে 40 আর 57। এবার যে মাইনাস করে আমরা যেটা পাবো, এই দুটোর গ্যাপই ইকুয়াল হবে, তাই না? তো দুদিক থেকেই আমরা দেখতে পাচ্ছি, তার মানে দুদিক থেকেই মাইনাস করে সেম ডিজিট থাকা উচিত। তো দেখতে পাচ্ছি 6 আর 6, দুদিক থেকেই 6 আর 6-এর গ্যাপ থাকছে। এবার ঠিক আছে অঙ্ক। আগে দেখো এখান থেকে সেম ডিফারেন্স পাচ্ছিলাম না কিন্তু। ঠিক আছে, এবার সেম ডিফারেন্স পাচ্ছি। তার মানে এখানে বলছে 2500 টাকা ইনক্রিজ করেছে, তার মানে এই 6-এর ভ্যালুই কত, 6-এর ভ্যালুই হচ্ছে 2500। ওকে, তাহলে বের কি করতে হবে আমার? আচ্ছা, বের করতে হবে এখনকার স্যালারি, অঙ্কুরের এখনকার স্যালারির সাথে মিলছে না। এখানে লিখে দেওয়া উচিত ছিল ইনিশিয়াল। যাই হোক, তাহলে এখান থেকে 6-এর ভ্যালুই 2500 ভাই। তাহলে আমার 51-র ভ্যালু বের করতে হবে। মনে রাখবে এই ভ্যালুটা কিন্তু আসবো না, এটা এখন আর কোনো কাজে লাগবে না আমার, এখন এটা নিয়ে কাজ করতে হবে। তো এখন 51-র ভ্যালু বের করতে হবে। তাহলে এখান থেকে 51-র ভ্যালু বের করলে 17 দিয়ে কাটা যায়, তাহলে আমি বললাম যে তিনের ভ্যালু কত হয়ে যাবে, এখানে 1250 হয়ে যাবে। ওকে, তারপর আবার 17 দিয়ে গুণ করে দেবো, 3 × 17 = 51। তাহলে এখানে কত হচ্ছে ভাই, 525, 5 17 × 34, আর 2 17, 21250 আছে। বোঝা গেল ইকুয়াল মেথডটা কেন করছি আমরা? এটা ক্রস প্রোডাক্টটাও করতে পারি, ক্রস প্রোডাক্টটা বলে দিচ্ছি একটু পরে, ম্যাথ আসলে বলে দিচ্ছি। দেখো এই টাইপের ম্যাথ গুলো খুব দেয়। রেশিও অফ 3 নাম্বার বলছে 3:4:5, and the sum of square বলছে যে 1250। ফাইন্ড দ্য সাম অফ নাম্বার। সেটা তো খুবই সোজা, পারবে। কথা হবে এটা। ইয়েস, 60। সবার 60 হয়েছে, তাহলে নেক্সট অঙ্কে যাবো। বললাম না, দেয়ার বলছে অফিসার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ইন অ্যান অফিস। If 7 assistants went on leave, then every assistant has 3 officers. After that, 55 officers went on leave. Now every officer has 4 assistants. Then find out how many assistants were there initially. Initially কতগুলো অ্যাসিস্ট্যান্ট ছিল। তাহলে এই ক্ষেত্রে কি করব আমরা? তার মানে আমার কাছে এখানে কি আছে, অফিসার আর অ্যাসিস্ট্যান্ট আছে, তাই না? বলছে if 7 assistants went on leave, then every assistant has 3 officers. আচ্ছা, every assistant has 3 officers মানে কি? এখানে রেশিও দিয়ে দিয়েছে, মানে
প্রত্যেকটা অ্যাসিস্ট্যান্ট যদি একজন থাকে তাহলে অফিসার থাকে তিনজন। ওকে, না এটা কখন হচ্ছে, যখন বলছে 7 অ্যাসিস্ট্যান্ট ওয়েন্ট অন লিভ, যখন এখান থেকে 7টা অ্যাসিস্ট্যান্ট লিভ নিয়েছে। ওকে, তারপরে বলছে আফটার দ্যাট, এর পরের ঘটনা কি বলছে, 55 অফিসার্স ওয়েন্ট অন লিভ, মানে অফিসার এখান থেকে 55 জন চলে গেল ভাই। ঠিক আছে, তাহলে কি বলছে, এভরি অফিসার হ্যাজ, প্রত্যেক অফিসারের 4টে অ্যাসিস্ট্যান্ট থাকে, তাহলে রেশিও 1:4। ওকে, দেন ফাইন্ড আউট হাউ মেনি অ্যাসিস্ট্যান্ট ওয়ার দেয়ার ইনিশিয়ালি, কতগুলো অ্যাসিস্ট্যান্ট আগে ছিল সেটা বার করতে হবে, মানে 7 জন যাওয়ার আগে কতজন ছিল সেটা বার করতে হবে। এবার দেখো এখান থেকে প্রথমে এখানে রেশিও কত ছিল, 3:1 অফিসার অ্যাসিস্ট্যান্টের, তারপরে 1:4। ঠিক আছে ভাই, এখান থেকে আমি যদি খেয়াল করি তাহলে এখান থেকে লিভ নিয়েছে কে, অফিসার লিভ নিয়েছে, অ্যাসিস্ট্যান্ট তো লিভ নেয়নি। তার মানে অ্যাসিস্ট্যান্ট এখানে সেম থাকা উচিত ছিল, নেই। তাহলে আমি বললাম এই রেশিওটাকে 4 দিয়ে গুণ করে দিই, তাহলে সেম হয়ে যাবে। 4 দিয়ে গুণ করলে এখানে 4 আর 3 4-12। ঠিক আছে, এবার অ্যাসিস্ট্যান্ট দুটো জায়গাতেই সেম আছে, অফিসারের ক্ষেত্রে গন্ডগোল, এখানে দেখতে পাচ্ছি প্রথমে 12টা ছিল, তারপরে একটা হয়ে গেছে, মানে 11 জন চলে গেছে। এই 11 ইউনিটের ভ্যালুই হচ্ছে 55, 5 দিয়ে গুণ করে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে অ্যাসিস্ট্যান্ট কতজন ছিল, 4 5 20, 20 জন অ্যাসিস্ট্যান্ট ছিল। 20 জন অ্যাসিস্ট্যান্ট কখন ছিল, 7 জন লিভ নেওয়ার পরে। তাহলে আগে কতজন ছিল, 20 + 7, 27, এটাই হচ্ছে ইনিশিয়ালি কতজন অ্যাসিস্ট্যান্ট ছিল। পরেরটা, এটা হবে। সবার শেয়ার জিজ্ঞেস করেছে, বার করে দাও, রেশিও ইকুয়েট করে ওখান থেকে বার করে দিতে। কি হয়েছে, হাত পা তুলে কি বোঝাতে চাইছো? এখানে কি আবার রিয়াকশন সেন্ড করা যাবে? বা হেভি ফিচার্স তো। বলো এটা কি হবে, অ্যান্সার বলো। অপশন বি, হ্যাঁ, 1690 360। সবার হয়েছে। নেক্সট, থ্রি নাম্বারস আর ইন রেশিও দিয়ে দিয়েছে, ডিফারেন্স বিটুইন দ্য গ্রেটেস্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বার দিয়ে দিয়েছে, ফাইন্ড দ্য নাম্বার। নাম্বার গুলো কি হবে, এইসব অঙ্ক হোমওয়ার্ক করে রাখবে, হোমওয়ার্ক। পরেরটা কি বলছে, দ্য প্রাইস অফ গোল্ড ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্কয়ার, হ্যাঁ এটা করো।
বলো জলদি জলদি বলো, এটা এতক্ষণ নেবে। দেখো বলছি, দ্য প্রাইস অফ গোল্ড ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্কোয়ার অফ ইটস ওয়েট। এ পার্সন ব্রোক ডাউন দ্য গোল্ড, মানে ভেঙে ফেলেছে ভাই, না কোন রেশিওতে ভেঙেছে? 3:2:1 রেশিওতে এখানে ভেঙে দিয়েছে। এন্ড বলছে ফেসেস এ লস। আচ্ছা লস কেন হয়েছে? ভেঙে দিয়েছে গোল্ড, কিছু টুকরো ওখান থেকে মিসিং হয়ে গেছে, ভেঙে দেওয়ার ফলে ওয়েট কমে গেছে, তার মানে লস হয়েছে ওর কিছুটা। ঠিক আছে। ফাইন্ড দ্য ইনিশিয়াল প্রাইস অফ গোল্ড। ইনিশিয়াল প্রাইস মানে আগের প্রাইসটা কত ছিল। তবে টোটাল যদি আমি যোগ করি এটা, তাহলে দেখতে পাচ্ছি যোগ করে কত হচ্ছে, 6, তাই না? তার মানে এর টোটাল ওয়েট হচ্ছে ভাই 6। ঠিক আছে। তাহলে এখান থেকে ভেঙে গেছে 3:2:1 রেশিওতে। আচ্ছা, প্রাইসটা কি বলছে, না প্রাইসটা কার উপরে ভ্যারি করছে? প্রাইস অফ গোল্ড ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্কোয়ার অফ ইটস ওয়েট। ওয়েটটা যত আছে তার স্কোয়ারের উপরে এর প্রাইসটা ডিপেন্ড করছে। ঠিক আছে। তাহলে 6 ওয়েটের যদি গোল্ড হয়, তাহলে এর প্রাইস কত হয়ে যাবে? 6 এর স্কোয়ার মানে 36। আচ্ছা এই টুকরোগুলোর ওয়েট তার মানে কত হবে, এই টুকরোগুলোর প্রাইস কত হবে? মানে এখানে 3 স্কোয়ার মানে 9 হয়ে যাবে, 2 স্কোয়ার মানে 4 হয়ে যাবে, 1 স্কোয়ার মানে 1। ওকে। তো টোটাল এখানে কত টাকা দেখতে পাচ্ছি টুকরোগুলোর? 14 টাকা। ওকে। আগে ছিল 36 টাকা, এখন 14 টাকা, তার মানে লস হয়েছে ভাই। দাম কমে গেছে, তার মানে লস হয়েছে। কত টাকার লস হয়েছে? এখান থেকে 22 টাকার লস হয়েছে। এই 22-এর ভ্যালু কোশ্চেনে বলে দিয়েছে 4620। তার মানে 1 ইউনিটের ভ্যালু কত? 22 × 2 = 44, 22, 210 টাকা। 1 ইউনিটের ভ্যালু, তার মানে 36 ইউনিটের ভ্যালু কত হবে? 36 × 210, মানে লাস্টে 60 আসছে একটা অপশনে। প্রপোর্শন গুলো করিয়ে দিয়েছি, প্রপোর্শন হয়ে গেছে। হুম। এরকম করে দেখো কি বলছে। টু নাম্বারস আর ইন দ্য রেশিও, বলছে 2:3। ইফ 8 ইজ অ্যাডেড বোথ, দেন দ্য রেশিও বিকামস, বলছে এত। দেন ফাইন্ড দ্য সাম অফ দিস নাম্বার। ভাই দুটো সংখ্যাকেই একই ডিজিট দিয়ে, মানে সেম ডিজিট দিয়ে এখানে যোগ করা হচ্ছে, মানে আমি বলতে পারি যে দুটো ডিজিটকেই সেম বাড়ানো হচ্ছে, 8 8 করে বাড়ানো হচ্ছে। ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করি, রেশিওটাকে ইকুয়াল বানিয়ে নিই, তাই না? আচ্ছা, দুটো মেথডই এখান থেকে বলে দিচ্ছি, ইকুয়াল প্রসেস আর ক্রস প্রোডাক্ট, দুটোই এখান থেকে বলে দিচ্ছি। ক্রস প্রোডাক্ট যদি এখানে আলাদা আলাদা দেওয়া থাকতো, যদি এরকম বলা থাকতো প্রথম নাম্বারের সাথে আমি 8 যোগ করছি, দ্বিতীয় নাম্বারের সাথে আমি 11 যোগ করছি, তখন কিন্তু এই ইকুয়াল মেথডটা কাজে লাগতো না, তখন ক্রস প্রোডাক্টটা কাজে লাগতো। ঠিক আছে। আর ক্রস প্রোডাক্টটা হচ্ছে ইকুয়ালের ক্ষেত্রেও কাজে লাগবে, আর আলাদা দেওয়া থাকলে সেই সেই ক্ষেত্রেও কাজে লাগবে। ক্রস প্রোডাক্ট সব জায়গায় কাজে লাগবে, কিন্তু ইকুয়াল একমাত্র যদি বলে সেম নাম্বার, তখনই কাজে লাগবে ইকুয়াল। তো ইকুয়াল মেথডটা আগে দেখে নিই। ইকুয়াল মেথডে কি করে করব আমরা? 2:3 রেশিও দেওয়া আছে, তারপরে বলছে 14 আর 19 রেশিও হয়ে গেছে, না কখন? যখন প্রত্যেকটা নাম্বারে 8 করে যোগ করা হয়েছে। ঠিক আছে। তার মানে এদের গ্যাপটা সেম থাকতে হবে। 2 আর 14-র গ্যাপ দেখতে পাচ্ছি এখানে 12, আর এটা 16, তার মানে দুটো আলাদা আলাদা গ্যাপ। তাহলে আমরা ভ্যালু ধরতে পারবো না এখানে, তাহলে আমরা গ্যাপ ধরে নেবো, যে এখানে গ্যাপ কত? 1। ঠিক আছে। আচ্ছা এখানে গ্যাপ কত? তার মানে 5, তাই তো? তার মানে এই গ্যাপটাকে 5 দিয়ে গুণ করে দিই, তার মানে দুটোই দেখতে পাচ্ছি 5 5-এর গ্যাপ হয়ে গেল। ওকে। তাহলে রেশিওটা কত হয়ে যাবে? 5 2 10, 3 5 15। এখানে কত? 14 আর 19।
এবার দুটোর মধ্যেই দেখো গ্যাপ কত আছে, 4, 4-এর গ্যাপ আছে। তার মানে আমরা বলতে পারি এই 4-এর ভ্যালুই হচ্ছে 8। ঠিক আছে, 2 দিয়ে গুণ করে পাচ্ছি। তাহলে সংখ্যা দুটো কত? সংখ্যা দুটো হচ্ছে একটা 20 আর একটা 30। ওকে, মানে টোটাল সাম 50 হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, এটা ক্রস প্রোডাক্টটা কি করে করব? দেখো, এইসব অঙ্কগুলো আগেই বললাম যে অ্যাকচুয়ালি কি নিয়মে করি আমরা, না এখান থেকে 2:3 রেশিওতে আছে। তো একটাকে আমরা 2x ধরে নিই, একটাকে 3x ধরে নিই। বোথ নাম্বারের সাথে 8 অ্যাড করা হয়েছে, এটার রেশিও কত বলা আছে, যে 14 আর 19 বলা আছে, তাই না? এবার আমরা কি করি, না এই দুই দিকে ক্রস মাল্টিপ্লাই করে দিই দুটোকেই। তো ক্রস মাল্টিপ্লাই করলে এখান থেকে 19 আর এখানে 2x প্লাস 8 পড়ে থাকছে, আর এদিকে 14 আর 3x প্লাস 8 পড়ে থাকছে, তাই না? তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বড় একটা ক্যালকুলেশন করতে হচ্ছে। তো এই ক্যালকুলেশন তো আমাদের করতে হবেই, কিন্তু এই ক্যালকুলেশনটাকে একটু শর্ট প্রসেসে আমরা করি। না, আমি বললাম যেখানে 2:3 রেশিও আছে, ওকে, আর এখানে 14:19 রেশিওতে আছে। তো দুটোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি দুটোকেই মাইনাস করে আমরা 8 করে পাবো, তাই না? 8 করে পাবো। আর ক্রস প্রোডাক্টে কি করি, যে রেশিওটা আছে এটাকে ক্রস মাল্টিপ্লাই করি। ঠিক আছে, 19 দুগুণে 38, 3 14 42, এই দুটোর ডিফারেন্স এবার লিখবো আমরা। ঠিক আছে, তো এই দুটোর ডিফারেন্স কত হচ্ছে? আচ্ছা, এটা পুরোটাই করে নাও। দেখো এখান থেকেও সেম হচ্ছে, এই যে 19 দুগুণে 38, 3 14 42। এবার আমরা কি করব, এই 38টাকে এদিকে নিয়ে এসেই তো আমরা মাইনাস করব, তাই না? এটাকে এদিকে নিয়ে এসেই তো মাইনাস করব আমরা। তো এই জন্য বললাম যে এখানে ক্রস মাল্টিপ্লাই করে আমরা মাইনাস করে দিই। ব্যাপারটা কিন্তু সেই একই হচ্ছে ভাই। ঠিক আছে, তাহলে এখানে কতর গ্যাপ আসলো, 4-এর গ্যাপ। এবারে 8 থেকে 14কে গুণ করব, 19 থেকে 8কে গুণ করব, গুণ করে এই ডিফারেন্স ইকুয়াল টু এই ইউনিটের ভ্যালুটা লিখব। এখান থেকেও দেখো এই 19কে গুণ করা হচ্ছিল এই 8 দিয়ে, 14কে গুণ করা হচ্ছিল 8 দিয়ে, তারপরে তো এইটাকে এইদিকে নিয়ে চলে আসবো, তাই না? তো এই সেম জিনিসটাই এখানে করা হচ্ছে শর্ট প্রসেসে, আর কিছুই না। ব্যাপারটা কিন্তু একই আসবে। তার মানে এখানে কত হচ্ছে ভাই, আর যদি কমন নিয়ে নিই তাহলে 5, 5 × 40। তো একের ভ্যালু কত হচ্ছে, 10। ওকে, জানতে কি চেয়েছে, সাম অফ দ্য নাম্বার, তার মানে দুটোর যোগফল কত হচ্ছে, দুটোর যোগফল এখানে 3 4 5, তার মানে 5-এর ভ্যালু বের করতে হবে। 5-এর ভ্যালু হচ্ছে 50। আর এই ক্রস প্রোডাক্ট করার ক্ষেত্রে আর একটা কথা মাথায় রাখবে, যে এখানে একের ভ্যালু এই যে 10টা পেলাম, এইটা দিয়ে আমার কোনটার রিয়েল ভ্যালু বেরোবে, উপরে যে রেশিওটা লিখবো আমরা সেটার ভ্যালুই কিন্তু বেরোবে। এখানে কিন্তু 14-র ভ্যালু তুমি বের করে দিতে পারবে না। ঠিক আছে, 14-র ভ্যালু যে 140 তুমি লিখে দিলে সেটা কিন্তু হবে না ভাই, এই উপরের রেশিওর ভ্যালুই বেরোবে। যদি তুমি নিচের এইটা বার করতে চাও তাহলে এইটাকে উপরে লিখতে হতো। বোঝা গেল? সবসময় উপরের এই ভ্যালুটাই বেরোবে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে। ওকে, নেক্সট। করে জলদি জলদি বলো কি হবে।
110। সবার হয়েছে 110, নাকি বলবো? 110 বেরিয়েছে। এটা দুটোরই দেখতে পাচ্ছি 12 সাবস্ট্রাক্ট করা হয়েছে। তার মানে এটা ইকুয়াল প্রসেসেও করা যাবে, আবার ক্রস প্রোডাক্টেও করা যাবে, যেটা খুশি। পরেরটা, ইনকাম অফ এ অ্যান্ড বি রেশিও বলছে 5:4, অ্যান্ড দেন এক্সপেন্সেস রেশিও বলে দিয়েছে 44:31। ইফ বোথ সেভস রেসপেক্টিভলি, এখানে দেখো দুটো আলাদা আলাদা দিয়ে দিয়েছে, ঠিক আছে। ফাইন্ড দেয়ার ইনকাম। এই ক্ষেত্রে আমাকে কিন্তু ক্রস প্রোডাক্টই লাগাতে হবে, আর কোনো আমার কাছে উপায় নেই। তাহলে এ আর বি দুজন আছে, এ আর বি। এবার এদের ইনকামের রেশিও কত বলছে? 5:4। ওকে, অ্যান্ড দেন এক্সপেন্সেস আর ইন দ্য রেশিও, এক্সপেন্সেস এর রেশিও কত বলছে? 44:31। বোথ সেভস, তাহলে সেভিংস কত? 3,000, আর এখানে 4,500। ফাইন্ড দেয়ার ইনকাম, ইনকাম জিজ্ঞেস করেছে, তাহলে ওই জন্য ইনকামটাই আমরা উপরে লিখেছি, কারণ ক্রস প্রোডাক্টে উপরের ইউনিটের ভ্যালুটাই বেরোয়, ঠিক আছে। তাহলে বলো এখান থেকে কত হচ্ছে? ক্রস মাল্টিপ্লাই করে দিলাম, তার মানে 5 আর 3 5 15, আর এখান থেকে 16, 17, 67, আর এখান থেকে 5, 66, তার মানে 21। এটার ভ্যালু কত বেরোচ্ছে? 44 আর 31। 44, 3, এটাই তো বেরোচ্ছে। একের ভ্যালু কত বেরোচ্ছে? 5 বার যাচ্ছে, 5,000। তাহলে এটা কত হবে? 5,000 দিয়ে গুণ করে দেবো, 5,000 দিয়ে গুণ করে দেবো। 25, 20। হ্যাঁ, কি বলছো? এই যে এই দুটোকে মাল্টিপ্লাই করেছি, ক্রস মাল্টিপ্লাই করেছি, 5-এর সাথে 31, 5-এর সাথে 31, 4-এর সাথে 44, তার মানে 5-এর সাথে 31 গুণ করে কত হচ্ছে ভাই? 5-এর সাথে 31 গুণ করে 155 হচ্ছে। 4-এর সাথে 44 গুণ করে কত হচ্ছে ভাই? 176। তার মানে 176 মাইনাস 155, এদের ডিফারেন্স কত হচ্ছে? 21। এই 21টাই এখানে লিখেছি। এবার নিচের এই দুটো ক্রস মাল্টিপ্লাই করব। নিচের এই দুটো ক্রস মাল্টিপ্লাই করে কত হচ্ছে? 31-এর সাথে 3,000 গুণ করব, তাহলে কত হচ্ছে ভাই? 93। 44-এর সাথে 4500 গুণ করব, কত হচ্ছে ভাই? এবার এই দুটোর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? সেটাই লিখেছি এখানে। বোঝা গেছে? হুম, 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 হুম। এটা করো। 2 persons Q and R earn in the ratio, ওদের আর্নিং এর রেশিও দিয়ে দিয়েছে 2:3, they spend, এক্সপেন্সেস এর রেশিও দিয়ে দিয়েছে 9:5, and সেভিংস এর রেশিও দিয়ে দিয়েছে 4:7। ফাইন্ড দ্য মান্থলি ইনকাম অফ ইচ if the total monthly savings of both Q and R বলছে এত, ঠিক আছে। তো সেভিংসটা এখানে আগে বার করে নিতে হবে, বার করে নিয়ে তারপরে ক্রস প্রোডাক্ট লাগিয়ে দাও, একই ব্যাপার, কোনো আলাদা কিছুই নেই।
বলো কি হবে? ভাই সেভিংস এর রেশিও তো বলে দিয়েছে 4:7, তাই না? তার মানে টোটাল আমরা বলতে পারি যে এখান থেকে 11-র ভ্যালু কত আসছে ভাই? 18700, 18700, তাই না? তার মানে এখানে 2:3 ইনকামের রেশিও, এক্সপেন্ডিচারের রেশিও কত বলছে এখান থেকে? 9:5। তাহলে এখান থেকে একটা বলছে 4, তার মানে 11-র ভ্যালু এত, কতবার যাচ্ছে? 11 × 11 = 7, তার মানে এখানে হয়ে যাবে 1700 × 4 আর 1700 × 7, তাই তো? এটাই সেভিংস হয়ে যাবে। ভাই গুণ করে একবারে লিখে যাবো না এখানে, ঠিক আছে? এখানে 6800 এরকম করে লিখবো না, কারণ আমাদের রেশিওর অঙ্কটা আমি দেখতে পাচ্ছি নেক্সট স্টেপেও আমার কাটাকাটি যাবে আরো, তাই না? তাহলে এখানে গুণ করে দেবো, কত হচ্ছে? 5×2 = 10, 3×9 = 27। তার মানে ডিফারেন্স কত হচ্ছে ভাই? 17, ঠিক আছে? 17। এই 17 ইউনিটের ভ্যালু কত হচ্ছে? এইগুলোকেও আমরা এরকম ক্রস মাল্টিপ্লাই করব। এখান থেকে সুবিধাটা কি হয়ে যাবে দেখো, দুটোর থেকেই আমি 1700 কমন নিয়ে নিতে পারবো, ঠিক আছে? আর এখান থেকে কত পড়ে থাকবে? 7×9 = 63, 4×5 = 20, তার মানে 63 - 20, ঠিক আছে? এখান থেকে এই 17 দিয়ে ডাইরেক্ট এটাকে কেটে দিতে পারবে, দেখো সুবিধা হয়ে গেল। তাহলে একের ভ্যালু এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবে, তাই না? তার মানে কত হচ্ছে? 00। এবার তাহলে এখান থেকে 2 এর ভ্যালু আর 3 এর ভ্যালু বেরিয়ে যাবে ভাই, আর 3 এর ভ্যালু বেরিয়ে যাবে। বোঝা গেছে? তো ক্যালকুলেশনটাও আমরা এইভাবে করবো। কোথায় গেল? হুম, এরকম করে করো। বলছে if the annual income of A, B and C বলছে আর in the ratio দিয়ে দিয়েছে, and the total average annual income বলছে is এত, then find the monthly savings of A if annual expenses is বলছে annual expenses বলছে 16.66% of annual income। দেখো এখান থেকে পার্সেন্টেজের ভ্যালুও এখানে জানতে হবে আমাদের, ঠিক আছে? তো পার্সেন্টেজ চ্যাপ্টার এখনো করাইনি, তবুও তোমরা জানো যে 66.66% মানে কত হয় ভাই? 1/6 হয়, ঠিক আছে? এটা তো আমরা জানি। তিনজন আছে, এ বি সি, এদের রেশিও কত বলছে ভাই? এদের ইনকামের রেশিও 2:3:7, and the total average annual income বলে দিয়েছে এদের, ঠিক আছে? মানে অ্যাভারেজ অ্যানুয়াল ইনকাম মানে কত হচ্ছে এখান থেকে ডাইরেক্ট? আচ্ছা, অ্যানুয়াল ইনকাম বলে দিয়েছে, ঠিক আছে? দেন ফাইন্ড দ্য মান্থলি সেভিংস অফ এ ইফ দ্য এক্সপেন্সেস বলছে এত। তার মানে এর এক্সপেন্সেস কত হচ্ছে? 6 টাকা ও যদি ইনকাম করে, তার মধ্যে 1 টাকা খরচা করে দেয়। হ্যাঁ, তাহলে কি বলছে এখানে ভাই? 6 টাকা যদি ও ইনকাম করে, খরচা করে 1 টাকা, ঠিক আছে? তার মানে সেভিংস কত হয় ওর? সেভিংস তার মানে 5 টাকা, তাই তো? কিন্তু ইনকাম কত? এখানে দেখতে পাচ্ছি 2 টাকা ইনকাম করে ও, কিন্তু এটাকে তো 6 টাকায় কনভার্ট করতে হবে আমাকে আগে, তাই না? এই রেশিও অনুযায়ী 6 টাকায় কনভার্ট করতে হবে। তাহলে বললাম পুরো রেশিওকে আমি 3 দিয়ে গুণ করে দিই। তার মানে 6, 3×9, 3×9, এই 3×7 = 21, ঠিক আছে? রেশিওটাকে চেঞ্জ করে দিলাম। এবার এই 6 টাকা অনুযায়ী ও এক্সপেন্সেস কত করছে ভাই? 1 টাকা করছে। তোমার সেভিংস কত পড়ে থাকছে? সেভিংস 5 টাকা পড়ে থাকছে ওর, ওকে?
সেভিংস ওর 5 টাকা পড়ে থাকছে। এবার অ্যানুয়াল যে ইনকাম, ঠিক আছে, তার অ্যাভারেজ বের করতে হবে। তার মানে এই তিনটাকে যোগ করে নেবো। অ্যাভারেজ বের করতে গেলে যোগ করে কত হচ্ছে ভাই? তার মানে 9, 10, 30, 36। 36, তিনজন আছে তো 3 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। 12, এটার ভ্যালুই কোশ্চেনে কত বলছে? 14400, ঠিক আছে। তার মানে একের ভ্যালু এখান থেকে কত বেরিয়ে যাবে? 1200। তাহলে 5-এর ভ্যালু এখান থেকে কত বেরিয়ে যাবে? 1200 দিয়ে গুণ করে দেবো, 5 12 60, ঠিক আছে। বলো, কোথাও ডাউট থাকলে বলো। কয়েকটা। In an army selection, the percentage of selection candidate. হ্যাঁ, এরকম করে হবে। এবার ক্রস প্রোডাক্টে একটু ঝামেলা হবে আমাদের, ঠিক আছে। কেন ঝামেলা হবে? কেননা এতক্ষণ কি ছিল, দুটো নাম্বারের সাথেই আমি 8 যোগ করছি, ঠিক আছে। দুটো নাম্বারের সাথেই আমি 11 বিয়োগ করছি। তো সেই ক্ষেত্রে প্লাস মাইনাসের কোনো গন্ডগোল থাকতো না, কেননা দুটোর ক্ষেত্রেই আমি বিয়োগ করছি, নাহলে দুটোর ক্ষেত্রেই আমরা যোগ করছি, ঠিক আছে। কিন্তু যদি একটা যোগ একটা বিয়োগ বলে দেয়, যদি দুটোর ক্ষেত্রে এরকম চেঞ্জ থাকে, তাহলে কি হবে? যদি যোগ বিয়োগ দুটোর ক্ষেত্রে এরকম চেঞ্জ থাকে, তাহলে কি করব আমরা? তাহলে সাইনের গন্ডগোল হবে একটু, ঠিক আছে। দেখো কি বলছে, টোটাল আর্মি সিলেকশন, ঠিক আছে, পার্সেন্টেজ অফ সিলেক্টেড ক্যান্ডিডেট ওয়াজ বলছে 60%, ঠিক আছে। তো 60%কে আমরা কি করব? তো 60%কে আমরা ফ্র্যাকশনে ভেঙে নেবো, কিংবা ফ্র্যাকশনে না ভাঙলেও হয়। 60% সিলেক্টেড হয়েছে, তাহলে সিলেক্টেড আর যারা সিলেক্টেড হয়নি, আনসিলেক্টেড, ঠিক আছে, তাদের রেশিও কত হয়ে যাবে? 60 আর 40। 60 আর 40, তাই না? ইফ বলছে 70 মোর হ্যাড অ্যাপ্লাইড। এবার আমি দেখতে পাচ্ছি অঙ্কে আমার কি লাগছে, না কতজন অ্যাপ্লাই করেছে তার উপরে লাগছে, তাই না? তাহলে আমাদের টোটাল ক্যান্ডিডেট লাগবে এখানে, টোটাল ক্যান্ডিডেট। ওকে। আর কি লাগবে? আর আনসিলেক্টেড ক্যান্ডিডেট লাগবে, ঠিক আছে। টোটাল ক্যান্ডিডেট আর আনসিলেক্টেড ক্যান্ডিডেট লাগবে। আচ্ছা, এটা একটু করো, আমি 2 মিনিটে আসছি। হ্যাঁ ভাই, কোথায় ছিলাম তাহলে? টোটাল ক্যান্ডিডেট লাগবে, তাই না? তো এখান থেকে রেশিও আমরা বের করে নিতে পারবো যে সিলেক্টেড আর আনসিলেক্টেড ক্যান্ডিডেট এখানে রেশিও কত হচ্ছে ভাই, ঠিক আছে। তাহলে রেশিও কত হচ্ছে এখান থেকে? আমি যদি কাটাকাটি করি, শূন্য থেকে শূন্য কেটে গেল, 2 দিয়ে কাটলে 3 আর 2, ঠিক আছে। তাহলে টোটাল ক্যান্ডিডেট কত চলে এলো? টোটাল ক্যান্ডিডেট আমি দেখতে পাচ্ছি 5। তার মধ্যে সিলেক্টেড হয়নি কতজন আছে? 2জন সিলেক্টেড হয়নি, ঠিক আছে। এবার বলছে 70 মোর হ্যাড অ্যাপ্লাইড, 50 লেস সিলেক্টেড।
then percentage of unselected candidate is 60%. এবার বলছে আনসিলেক্টেড ক্যান্ডিডেট কত, না 60%, তাহলে সিলেক্টেড ক্যান্ডিডেট কত হতো, 40 হতো। রেশিওটা উল্টে যেত, এখান থেকে 2:3 হয়ে যেত। ঠিক আছে, তো এটার ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি টোটাল কত হচ্ছে আমার কাছে 5, আনসিলেক্টেড ক্যান্ডিডেট কত 3। এবার বলছে হাউ মেনি ক্যান্ডিডেট হ্যাড অ্যাপ্লাইড ফর দ্য প্রসেস, তার মানে কতজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল। ঠিক আছে, তাহলে এখান থেকে ক্রস প্রোডাক্ট লাগিয়ে দেবো। বলছে 70 মোর হ্যাড অ্যাপ্লাইড, তাহলে 70 প্লাসে লিখবো, 50 লেস সিলেক্টেড, 50 যদি কম সিলেক্টেড হতো 50 এখানে মাইনাসে লিখবো। বোঝা গেল? তাহলে এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করবো, 5×2 = 10, 3×5 = 15, কত হচ্ছে 5, 5×5 = 25, 250, 3×7 = 21, 210। এবার কি ডিফারেন্স বের করব? হ্যাঁ ডিফারেন্স বের করব, কিন্তু এবার প্লাস করে দেবো। কেন প্লাস করছি? 3×7 = 21, 210, আর এখানে 250 হচ্ছে, দুটোর তো ডিফারেন্স বের করতে হয় আমাদের, তাই না? তার মানে -250 এটার সাথে এই মাইনাস মাইনাসে ভিতরে যে আমি যদি মাইনাসটা নিয়ে চলে যাই তাহলে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি 210 আর 250 এই দুটোকে আমরা যোগ করছি, তাই না? তাহলে 5-এর ভ্যালু এখান থেকে কত বেরিয়ে যাবে ভাই? আচ্ছা, এখানে ভুল কোথাও হয়েছে নাকি? How many candidate had applied to process? আচ্ছা, তাহলে এখানে ডিফারেন্স কত হচ্ছে, ডিফারেন্সটা কত হচ্ছে যোগ করার পরে? 407। ঠিক আছে, তো 5-এর ভ্যালুই তো বের করতে বলেছে নাকি? টোটাল, টোটাল তো এখানে 460, কিন্তু সারে নেই। ও হো হো, বলছে ইফ 70 মোর হ্যাড অ্যাপ্লাইড, এটা তো বলে দিয়েছে, আমাকে পরেরটা জিজ্ঞেস করেছে ভাই, এই 5-এর ভ্যালু জিজ্ঞেস করেছে, তো এটাকে উল্টে লিখলে আমার সুবিধা হতো, একবারে বেরিয়ে যেত। যাই হোক, তো এই 5-এর ভ্যালু বের বের করতে বলেছে ভাই, তাহলে 70 আর মাইনাস করতে হবে, 460 মাইনাস 70। রেশিওটাকে উল্টে আমি যদি ক্রস প্রোডাক্ট বের করতাম ডাইরেক্ট অ্যান্সার বেরিয়ে যেত ভাই। এটা বলো, এটা কি হবে? এটা সোজা আছে, এটা কিছুই নেই, হোমওয়ার্ক করে রাখবে। There are officer pictures of the মেন আর ওমেনের নাম্বার জিজ্ঞেস করেছে। এটা কি হবে না, এটা বলে দেবো, না এটা করো। বলছে ₹170 is to be divided among 55 persons. The ratio of total amount of money received by men and women, বলছে 9:8, but the ratio of money received by each man and each woman 3:4. Find the number of men and women. নাম্বার জিজ্ঞেস করেছে ভাই, মেন অ্যান্ড ওমেনের নাম্বার কত? ভাই একটা কথা বলো, টোটাল অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট, এটার রেশিও কত বলা আছে? এখান থেকে টোটাল অ্যামাউন্ট অফ রিসিভ বাই মেন অ্যান্ড ওমেন, মেন আর ওমেন, এদের রেশিও 9:8 দেওয়া আছে ভাই। এবার ইচ, প্রত্যেকে কত করে পাচ্ছে সেইটা দেওয়া আছে, রেশিও কত, 3:4। আচ্ছা একটা কথা বলো,
টোটাল টাকা থেকে আমি যদি এক একজনের টাকা বাদ দিয়ে দিই, মানে ভাগ করে দিই, তাহলে ভাই কতজন মানুষ পড়ে আছে সেটা কি বেরিয়ে যাবে না? তাহলে আমি বললাম নাম্বার, আমি দুটোকে যদি ভাগ করে দিই ভাই, তাহলে নাম্বার পড়ে থাকবে এখানে। বোঝা গেল? কি করে পাচ্ছি দেখিয়ে দিই এখানে। ভাগ করে দিয়েছি ভাই, ভাগ করে দিয়েছি। তাহলে নাম্বারের রেশিও কত পড়ে থাকলো? 3:2, তাই না? তবে টোটাল এখানে কত দেখতে পাচ্ছি? 5। তো এই 5-এর ভ্যালুই কত দেওয়া হয়েছে কোশ্চেনে? 55। 11 দিয়ে গুণ করে পাচ্ছি। তার মানে মেনের সংখ্যা কত ছিল? 33 জন। ওমেনের সংখ্যা কত ছিল? 22 জন। ঠিক আছে? এই 170-এর কোনো কাজই নেই এখানে। আমার রিয়েল ভ্যালু বের করার কোনো প্রয়োজনই নেই, এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবে। পরেরটা করো। পরেরটা বলছে সাম অফ রুপিস অত ডিভাইডেড এবং হয়তো উম, একই আছে, হোমওয়ার্ক করে রাখবে। এটা পরে করাবো। প্রাইম কস্ট ফ্যাক্টরি। এটা করবে। এটাও করে রাখবো। ঠিক আছে, চলো আজকে এত পর্যন্তই থাক। তো আবার আমাদের ক্লাস কখন?